আমরা এই মুহূর্তে সরাসরি মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মেহেদী হাসান পলাশ এবং পুরাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, একজন নির্যাতিত নেতা, বিভিন্ন হামলা মামলায় জর্জরিত। আজকে আমরা সরাসরি পুরাদার সার্বিক অবস্থা নিয়ে তার সামনে হাজির হয়েছি এবং আমরা এই বিষয়গুলো দেশবাসীর কাছে তুলে ধরব যে পুরাদার বর্তমান অবস্থা কি এবং বিগত দিনে পুরাদার অবস্থা কি ছিল এবং ভবিষ্যতে এই পুরাদাকে নিয়ে খন্দকার মেহেদী হাসান পলাশ কি স্বপ্ন দেখেন। প্রশ্নটা হচ্ছে বর্তমান পুরাদার অবস্থা। আমি স্বাগত জানাই নিউজ 24 ভিউজ চ্যানেলকে এবং সাংবাদিক হিসাবে মাসুদ সাহেবকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই যে আপনি এই তৃণমূল পর্যায়ে এসে আমাদের মতন সাধারণ বিএনপির কর্মীর কাছে এসে যে প্রতিবেদন করছেন। আপনার চ্যানেল এবং আপনার উত্তর প্রসারিত হোক। আমরা খেয়াল করি যে আপনার বেশ ভালো ভালো নিউজ করেন, গ্রাম বাংলা, সামাজিক, ব্যবসা বাণিজ্য, এভরিথিং ব্যাপারে। তার জন্য প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বলবো যে পুরাদার বিষয়টা বলেছেন যে আমাদের সারা দেশ এবং পুরাদার যে আমরা কিভাবে চলবো, আমাদের দিক নির্দেশনা কেমন, আমাদের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী কেমন দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে দেশ চালাচ্ছেন এবং সামনে যে দিনগুলো আছে সেই দিনগুলো আমরা কিভাবে অতিবাহিত করবো, এই ছিল আপনার জাস্ট কোশ্চেন। আমি প্রথমে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। তার জন্ম না হলে হয়তো বাংলার গণতন্ত্র আসতো না। সেই সাথে স্মরণ করি মা জননী মাতা বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী, আমাদের রাজনৈতিক আদর্শ বেগম খালেদা জিয়া, তার স্মৃতির আত্মার প্রতি মাত্রার কামনা করি। সেই সাথে স্মরণ করি বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, তার আদর্শ, পিতার আদর্শ, তার আদর্শ, মাতার আদর্শ, তার আদর্শ বাংলার মানুষের গণতন্ত্রের আদর্শ। সেই সাথে আমি স্মরণ করি আমাদের বর্তমান মিরপুর ভেড়ামারা সুযোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই। প্রথম সেটা হচ্ছে আমাদের মাটির সন্তান, আমাদের গর্ব, যার কথা বলতে গেলে গায়ের লোম খাড়া হয়। কিন্তু আমরা ব্যথিত, দুঃখিত আমাদের ব্যর্থতার কারণে যে নেতা হেরেছেন, উনি হারেননি। ব্যারিস্টার রাগিব চৌধুরী আমাদের বর্তমান যে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন এবং তারেক রহমানের আস্থাভাজন নেতা হিসেবে আমাদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের দরবারে দাবি করি, তারেক রহমানের জন্য দোয়া করি যে নেতা বাস্তব উনি ভুল করেননি, কিন্তু আমরা একটু ভুল করে ফেলেছি, আমরা তাকে জেতাতে পারিনি। নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী অত্যন্ত পরিষ্কার মনের অধিকারী একজন মানুষ, সুশিক্ষায় শিক্ষিত মানুষ। তার পারিবারিক ইতিহাস এতটা অঞ্চল নয়, আমি মনে করি সারা বাংলাদেশে ব্যারিস্টার রাগিব চৌধুরীর পিতাকে চেনেন। সেটাকে সাবেক এমপি, কুষ্টিয়া জেলার সাবেক জেলা গভর্নর, গ্রেটার কুষ্টিয়া, এবং ওনার একটি নির্দিষ্ট দল ছিল, সেই দলটা অ্যাবলিস্ট করে বিএনপিতে আসে 90 সালের নির্বাচন। উনি একজন জাতীয় নেতা, তারই সন্তান এবং তার এই ব্যারিস্টার রাগিব চৌধুরীর মাতা, উনি ওই সময় ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন এবং LLB কমপ্লিট করেন, ল কমপ্লিট করেন। সেখান থেকে এসে উনি ল প্র্যাকটিস করেন এবং সামাজিক কর্মকাণ্ডে আমার প্রার্থী ব্যারিস্টার রাগিব চৌধুরীর মার সর্বদা অবদান ছিল। এবং তার পিতার ইতিহাস 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে কি ভূমিকা, আর সে ছিল রণক্ষেত্রের যোদ্ধা। সে কোনো নির্দেশনায় নয়, মাঠ পর্যায় থেকে শুরু করে সব জায়গায় যার পদার্পণ ছিল আব্দুর রব চৌধুরী, তারই সুযোগ্য সন্তান ব্যারিস্টার রাগিব চৌধুরী। আজকে আমি ধন্যবাদ জানাই এই ব্যাপারে আমার প্রধানমন্ত্রী ব্যারিস্টার তারেক রহমানকে, যে আমাদের এমন একটা নেতা বেছে দিয়েছে যার ভালোবাসা আমরা মুগ্ধ, যার নেতৃত্বে আমরা আশ্বস্ত এবং যার প্রসন্ন এবং পরিচ্ছন্ন রাজনীতিতে আমরা আজকে অনেকটাই, এই যেমন বলছেন মাদক, যেমন বলছেন চাঁদাবাজি, যেমন বলছেন ব্যবসার কি অবস্থা হবে, আমাদের বিশ্বাস। আমি সাধারণ সম্পাদক হিসেবে পলাদার বলতে পারি, আমি পলাশ যদি আজকে শয়তানি করে, আমার মনে হয় আমার নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী আমাকে লাগবে না।
তাহলে আমার বিশ্বাস আস্থা যে প্রশ্নটা যে আগামী দিন পুরাদা কেমন চলবে, আমি মনে করি আমি যদি শয়তানি মনের হই পুরাদা ভালো চলবে। কেন? আমার নেতা রাগিব চৌধুরী এবং চয়েস করেছে তারেক রহমান। আর তারেক রহমানের চয়েসটা আমি মনে করি, এবং আপনি রাস্তাঘাটে যাবেন সবার একই কথা থাকবে, ব্যারিস্টার রাগিব চৌধুরী সব। 5ই আগস্টের পরে কোনো আওয়ামী লীগ বলতে পারবে না, কোনো জাসদ বলতে পারবে না, কোনো জাতীয় পার্টি বলতে পারবে না, অর্থাৎ এক কথায় বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো দল বলতে পারবে না কার উপর অন্যায় ভাবে কেউ নির্যাতন করেছে। এর ফসল এবং এর অবদান মূলে আছে ব্যারিস্টার রাগিব। তা আমি মনে করি আগামী দিন পুরাদা কাপড়ের হাট, পুরাদা আরো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো আছে প্রত্যেকটা নিরাপদ থাকবে। আর আমরাও কতটুকু কিভাবে জীবন পালন করি সাধারণ মানুষ আছে, আপনারা তাদের কাছে জানেন। আমরা চাই ব্যবসা প্রতিষ্ঠানে আমরা প্রহরী হিসাবে থাকি। এখানে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ আছে, তাদেরকে কখন আমি সংখ্যালঘু হিসেবে দেখি না। হিন্দু সম্প্রদায়ের যেসব নেতৃবৃন্দ আছে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি সবসময়, এবং তাদের পাশে আমরাও থাকি, তারাও আমাদের পাশে। আমি তাদেরকে সালাম জানাই। গত 12 তারিখে ভোটে হিন্দু সম্প্রদায়ের যথেষ্ট ভূমিকা, এবং তারা আমাদের প্রার্থী হওয়ার অনেক কাজ করেছে জানাই। সেই সাথে আরো কোশ্চিন করেছেন কৃষক, ব্যবসা এবং রেলওয়ে, যে একটা স্পট আছে আমাদের জংশন। এই জংশনে অনেক সময় অনেক শোনা যায় যে টিকিট নিয়ে সমস্যা, এটা একটা কোশ্চিন। সাধারণ মানুষগুলো কাউন্টারে গেলে টিকিট পাবে। আমি আজকে আপনাদেরকে বলবো, যারা ওখানে আছেন তাদেরকেও আমি দলের পক্ষ থেকে বলবো, আপনাদেরকে ভালোবাসার মাধ্যমে জানাচ্ছি, আপনাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সাবধান থাকবেন। রাষ্ট্রীয় নীতিমালার বাইরে আপনারা গেলে টিকিট, এনি প্রবলেম, যে কোনো প্রবলেমে আপনারা ভুল ত্রুটি করলে আমরা কিন্তু সেখানে হাত দেব, অন্যায় আমরা মানবো না। কারণ 24 ঘন্টার ভিতরে ম্যাক্সিমাম সময় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই বাংলাদেশের জন্য। আর সেই পরিশ্রম যদি ব্যর্থ করে দিতে চাই, সে আমার সন্তানও, আমার ভাইও, তাকে ছাড় নেই। সুতরাং আমার বিশ্বাস পুরাদা বিএনপির মাধ্যমে এখানে কোনো অত্যাচার হতে ইনশাল্লাহ পারবে না। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস হতে দিইনি আমরা এর মধ্যে। এর ভিতর যদি কেউ করে থাকে, আমরা প্রত্যেকে বলে দিয়েছিলাম, আমাদের নাম্বারও দিয়ে দিয়েছি, আপনারা কোন রকম ত্রুটি বা বিপদে পড়লে আমাদেরকে জানাবেন, নক করবেন, আমরা ঝাঁপিয়ে পড়বো সেখানে। সে দল দেখার বিষয় না। আমাদের ব্যারিস্টার রাগিব চৌধুরীর স্পষ্ট কথা হয়, সে বলেছেন যে যেখানে সমস্যা আপনারা সেখানে ঝাঁপিয়ে পড়বেন। আর একটা, এই সবুজ বিপ্লবের জন্য প্রধানমন্ত্রী বলেছেন, যার জন্য আমাদের পৃথিবীতে যে অক্সিজেনগত ভাবে যে সমস্যা, উনি কিন্তু এই যে বৃক্ষরোপণের যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা কিন্তু বাংলাদেশ বা কুষ্টিয়া জেলা না, বাংলাদেশ না, সমগ্র পৃথিবীর ইতিহাসের জন্য এটা কাজ হচ্ছে। একটি চারা, একটি শিশু, আমি মনে করি শুধুই শিশু নয়, প্রধানমন্ত্রীর সাথে যোগ করার ক্ষমতা আমি ডাকি না, তাও বলবো যে আমরা যারা বয়স্ক হয়েছি, যুবক আছে, প্রত্যেকেই যেন গাছ রোপণ করার, এই সময়টাও গাছ রোপণ করার। আপনি কি জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছেন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ক্যান্ডিডেট হওয়ার জন্য? এখন এই প্রশ্নটা বলবো জনগণের কাছে সারা। আমি গত 2 বার ভোট করেছি। গত 16 সালে আমি দলের প্রার্থী ছিলাম এবং দল আমাকে ধানের শীষ দিয়েছে। তার আগেও একবার ভোট করেছি, সেটা দল থেকে সিলেক্টেড না, যে যেরকম করেছে 11 সাল। 2বার ভোট করেছি এবং দলের খুব দূর সময় আমি ভোট। এবারও আমি দলের কাছে চাচ্ছি। তারপরও বলবো, দল যদি মনে করে আমি যোগ্য না, যাকে যোগ্য মনে করে এই মনোনীত করবেন, আমি আমার পক্ষ থেকে দৃঢ়ভাবে এবং খোদা তাআলাকে স্মরণ করে বলছি, দলের কোনো প্রতিশ্রুতির বাইরে আমি যাব না। যাকে নমিনেশন দেবে, আমাকে না দিয়েও যদি কাউকে দেয়, আমি তার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বো এবং সেই সাথে দাবি করব, বিএনপি এবং যারা আছেন তারা আর ভুল করবেন না যেন নির্বাচনে বিএনপির প্রার্থী হেরে যায়। সেটা আমার দরকার নাই, দল যাকে দেবে তার জন্য আমি আছি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট, এই কাপড়ের হাটে ব্যবসায়িকরা বিগত সরকারের সময় বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। আমি মনে করি যে কাপড় হাটের যে সিস্টেমগত ভাবে তারা ব্যবসা করেছে, আমার মনে হয় ব্যবসায়িকরা ভালো ছিল এবং তারা অনেক নির্যাতন, এবং বিগত সময় জানা গেছে ভালো ভালো ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং আবার তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, ওখানে সেখানে অর্থ লেনদেন হয়েছে। সে ব্যাপারে আমরা ঘৃণা জানি, আমরা জানিয়ে এসেছি এবং সেই সময় তো আমরা বাড়িতে ঘুমাতে পারি, আমরা কোথাও থাকতে পারিনি, তারপরও প্রতিবাদ করেছি, রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং এই ব্যবসায়ী মহলের জন্য আমরা কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি এবং খোদা তাআলার দরবারে দোয়া করেছি যেন আমাদের হাটটা নষ্ট না হয়। তারপরও ওই কষ্টের মধ্যে দিয়ে
পুরাদা হাট চলছে। এখন আমি যদি বলি যে 2024-এর 5ই আগস্টের পর যে এই দেশ থেকে আওয়ামী সরকার চলে গেল, গণমানুষের দীর্ঘ 17 বছর আন্দোলন রাজনীতির প্রেক্ষাপট থেকে আরম্ভ করে 5 আগস্ট যে ছাত্র জনতার শেষ পর্যায়ের আন্দোলন, সেই আন্দোলনে যে সে পালালো, সে পালানোর পর থেকে কেমন আছে আমি বলবো, আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী 5ই আগস্ট রাত্রেই আমাদেরকে ফোন দিলেন, বললো ভাই কেমন আছেন? আমরা বললাম আল্লাহ রাখছে ভাই, এখন তো আল্লাহ দিলে আমাদের একটা মুক্তি দিচ্ছে, আমাদের অর্থের দরকার নেই, এই মুক্তিতে আল্লাহ দরবার খুশি আছে। উনি বলেছিলেন যে ভাই আপনাদের কাছে দাবি যে পুরাদা একটা কাপড়ের হাট জংশন ব্যবসায়িক একটা জায়গা, আমার আপনাদের কাছে দাবি এবং অনুরোধ, ওই মাটিতে ব্যবসায়ীরা যেন সুন্দরভাবে এবং নিশ্চিন্তে ব্যবসা করতে পারে, কোনো চাঁদাবাজি এবং কোনো মাস্তানি রাহাজানি এগুলো যেন না হয়, এই ব্যাপারে আপনাদের আমাদের নেতা ব্যারিস্টার রাগিব বলেছে। বিগত সরকারের সময় আপনার নামে কয়টা মামলা হয়েছে? বিগত সরকারের সময় আমার নামে অগ্নিসন্ত্রাস, সেই সাথে আমাদের কুষ্টিয়া জেলার সাবেক বর্ষিয়ার নেতা সৈয়দ মেহেদি আহমেদ রুমি সাহেব এবং সাবেক এমপি কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা অধ্যক্ষ সোরাব সাহেব, ওনার সাথেও আমি রাজপথে 13 সালে আওয়ামী ফ্যাসিস্টের সাথে যুদ্ধ ময়দানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি এবং সেখানে মামলা খেয়েছি। 2006 সালে যে লগি বৈঠার মারামারি, যেখানে মৃত্যু লাশের উপর আওয়ামী সন্ত্রাসীরা নৃত্য করেছে, সেই নৃত্যটাও আল্লাহ তাআলা আমার চোখে দেখিয়েছে এবং সেই দিনে 5 জন মারা যায় ওই ফাইটে, সেই ফাইটের ভিতরেও আমার অংশগ্রহণ এবং উপস্থিতি ছিল। বিগত দিনের যে মামলাগুলো, সেই মামলায় 5টা হত্যা হয়, সে হত্যা হয়েছিল আমাদের এখন এমপি ছিলেন সাবেক অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব। শহীদুল ইসলাম সাহেবের প্রোগ্রামে ছিলেন, সেই প্রোগ্রামে ফাইট হয় এবং সেই ফাইটে আমরা ছিলাম। আমাদেরকে এমনভাবে মামলাতে সাজানো হয়েছিল, এই সরকার আর যদি 2-1 বছর থাকতো, হয়তো আজকে খোদা তাআলা ফাঁসির কাছে থাকতাম না যাবজ্জীবনে থাকতাম, সেটা আল্লাহ জানে। সেখান থেকে মুক্তি পেয়েছি। এইভাবে যদি আমি আসি, তার পরপর যে নাশকতার মামলাগুলো হলো নাটকীয় নাশকতা, সেসব মামলাতে অসংখ্য নাটকীয় নাশকতার ভিতর আছি, অগ্নি সন্ত্রাস তার ভিতর আছি, মার্ডার তার ভিতর আছি। এই জীবনের আমি আমার কথা বলবো, কিন্তু এটা আপনারা বর্তমান যুগে খুব আধুনিক সময় আমি মনে করি। আমার একটা এনআইডি নাম্বার আপনি যদি ক্লিক করেন, আপনি জেনে যাবেন যে আমার কতটি মামলা ছিল। বলবো না, আমি আল্লাহ তাআলার খাতায় দাবি করেছি, এর প্রতিশোধ আমি রাজনীতির মাধ্যমে জনগণ নেবে। আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, কারণ তারেক রহমান বলেছে হিংসা রাজনীতি। মিরপুর উপজেলার মধ্যে সব থেকে বিখ্যাত জায়গায় বলা যায় মাদক, এই পুরাদা। সেই মাদকের বর্তমান অবস্থা কি আপনার পুরাদা ইউনিয়নে? হ্যাঁ, এখানে ব্রিটিশ থেকেই আমাদের পুরাদা রেলওয়ে জংশন হওয়াতে খ্যাত একটি জায়গা, এই যোগাযোগের কারণে। আর তারই কারণে এখানে নানামুখী মানুষের আবির্ভাব এবং স্মাগলিং রুট অস্বীকারের কিছু নাই। সবাই এটা করে না, আংশিক কিছু মানুষের জন্য আমাদের এই কাহিনীগুলো ঘাড়ে বহন করতে হবে। আর সেই সাথে এই পুরাদাতে মাদকের যে কর্মকাণ্ড, স্পেসিফিকভাবে আমি বলতে পারবো না, সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, কিন্তু পুরাদাতে যে মাদকের একটা পিন পয়েন্ট জায়গা, এটা অস্বীকার করার কিছু নয়। এই মাদক থেকে আমাদের মুক্তি চাই এবং আমার মনে হয় আমাদের বর্তমান সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী 0 টলারেন্স ঘোষণা করেছেন। আমরা সর্বদাই আমাদের দলের নেতাকর্মীদেরকেও সবসময় শাসনে রাখি, চেষ্টা করি ভালোবাসা দিয়ে শাসন করে এই কর্মকাণ্ডে যেন তারা জড়িত না হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ 17 বছর তারা যখন শাসন চালিয়েছে, রাস্তাঘাটে এই মাদকের সয়লাভ ছিল। তার রেখাপাত এখনো যে নেই আমরা অস্বীকার করব না, আছে, চলছে, এবং সেই চলার মধ্য দিয়ে প্রশাসন একটা দারুণ অগ্রণী ভূমিকায় আছে। আচ্ছা, প্রশাসন অগ্রণী ভূমিকায় আছে, আপনারা স্থানীয়ভাবে এই মাদকের কি কোনো প্রতিরোধ করার চেষ্টা করছেন? হ্যাঁ, এখানে প্রশ্ন যে প্রশাসন যদি একা চেষ্টা করে মাদক নির্মূল করা সম্ভব নয়। জনগণ সচেতন, আমি আমার ঘরকে যদি সচেতন না করি, আমার বিশ্বাস মাদক উচ্ছেদ করা কঠিন। সেখানে প্রশ্ন আমার যে আমরা সবেমাত্র 12ই ফেব্রুয়ারি এই গভর্নমেন্ট আসছে,
4-5 মাস সময়। এর মধ্যে আন্তর্জাতিকভাবে আপনারা জানেন ইরান এবং এই যে আমেরিকা দিয়ে যে যুদ্ধটা হয়, তার মধ্যে দিয়ে গভর্নমেন্ট তো তেল নিয়ে জ্ঞান জানা দিল, সময় কিন্তু আমরা খুব একটা ভালো পাইনি। আমাদের মানে যতটুকু পাইছেন যতটুকু পেয়েছি, আমাদের বিশ্বাস এবং আমাদের কর্মকাণ্ড, আমরা অত্যন্ত সচেতন এবং সজাগ। আমরা যতটুকু পারছি প্রশাসনকে সহযোগিতা করতে, এবং আমরাও দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি খুব শর্ট টাইমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং তার অঙ্গ সংগঠনকে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে মাদককে প্রথমে আমরা নিষেধ করে যাচ্ছি, এরপরে কোনো ছাড় নেই। Audio Jungle.